ভারতের সঙ্গে আমাদের যে ৭টি রাজ্য রয়েছে, ভারতের ৭টি রাজ্য রয়েছে এবং সেই ৭টি রাজ্যের সঙ্গে আমাদের সীমান্ত, সেই সীমান্তে এখন রীতিমতো অশনির সংকেত দেখা দিয়েছে। অনেক আগের থেকেই মায়ানমারের সীমান্তে আমরা বলতে গেলে বিপদগ্রস্ত অবস্থায় আছি। বাংলাদেশ এবং মায়ানমারের যে নো ম্যানস ল্যান্ড আছে, সেই এলাকা ঘিরে লক্ষ লক্ষ রোহিঙ্গা, হাজার হাজার অস্ত্রধারী বিভিন্ন জাতিগোষ্ঠীর যারা যোদ্ধা, সেখানে আরাকান আর্মি, কুকি-চিন থেকে শুরু করে আরও অনেকে। আর সীমান্তের এপারে বাংলাদেশে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা, এদের একটা বিরাট অংশ অপরাধী, বিরাট অংশ অস্ত্রধারী। এদের কারণে কি হলো, পুরো টেকনাফ, উখিয়া, কক্সবাজার, ৩টি পার্বত্য জেলা, এগুলো সহ এমনকি আমাদের যে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম শহর, বিভাগীয় শহর, আমাদের প্রাণ, এই অঞ্চল আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে। এবং যে ধরনের কথাবার্তা ব্যাংকক থেকে আরাকান আর্মি বলছে, কুকি-চিন বলছে, যে সকল কথাবার্তা আমেরিকার যে সকল বুদ্ধিজীবী রয়েছে যারা বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে চায়, তারা আমাদের ওই অঞ্চলকে কেন্দ্র করে, অর্থাৎ বৃহত্তর চট্টগ্রামকে কেন্দ্র করে এবং মায়ানমারের আরাকান অঞ্চলকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার যে পরিকল্পনা তারা করে যাচ্ছে, এবং সেই পরিকল্পনার প্রেক্ষিতে সেখানে যেভাবে যুদ্ধ বাঁধিয়ে রাখা হয়েছে, এটি আমাদের দেশের যারা নিরাপত্তা বিশ্লেষক, নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা আছেন, সেনাবাহিনী, তাদের ঘুম রীতিমতো হারাম করে ফেলেছে। কক্সবাজার অঞ্চলে যাদের ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, হোটেল রয়েছে, মোটেল রয়েছে, এমনকি চট্টগ্রাম কেন্দ্রিক যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, তারা কেউ এই রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পর সুখে নেই, শান্তিতে নেই। আমাদের আবেগেবেগ প্রবণ বাঙালি যখন এই রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হলো, তাদেরকে মানে আহলান সাহালান স্বাগতম জানানোর জন্য হাজার হাজার মানুষ, এই দাড়ি টুপিওয়ালা আমাদের ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন, তারা ইমানি দায়িত্ব পালন করার জন্য কক্সবাজারে ছুটে গেলেন। ওই সময় তো আমি বলেছিলাম যে এরা এতটা খারাপ, এতটা বজ্জাত, মানে এই রোহিঙ্গারা, তাদের ইতিহাস, এই মুঘল আমলের তারা কি অপকর্ম করেছে, এগুলো নিয়ে আমি টেলিভিশন টক শোতে বহুবার বলেছি এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় লিখেছি যে এদের মতো এরকম বাজে স্বভাবের কোনো লোক নেই। আজকের যারা আলেম ওলামা তাদেরকে স্বাগত জানাচ্ছেন, খুব দ্রুত এদের জন্য সবাইকে কাঁদতে হবে, সবাইকে কাঁদতে হবে, এবং এখন পরিস্থিতি প্রায় সেই পর্যায়ে রয়ে গেল। এবার আমরা এই সীমান্ত বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তর কয়েকগুলো এলাকা, যশোর, খুলনা, এরপর কুষ্টিয়া, এরপর চাঁপাইনবাবগঞ্জ, এরপর আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর, শিলিগুড়ি, এই যে অঞ্চলগুলো রয়েছে, তো এখানে আমাদের যে মোটামুটি একটা সহাবস্থান, শান্তিপূর্ণ একটা অবস্থান ছিল মমতা ব্যানার্জির জমানাতে। শুধুমাত্র তিস্তা প্রকল্প এবং পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সাথে আমাদের যে কূটনৈতিক পর্যায়ে আমাদের যে মতদ্বৈধতা, ওই পর্যায়ে ছিল, কিন্তু সীমান্তে কখনো মারামারি, হানাহানি, কাটাকাটি ওইরকম ঘটেনি। যেটা হয়েছে সেটা হলো বাহিনীগুলোর মধ্যে, আমাদের বিজিবি, ওদের বিএসএফ, তারা গোলাগুলি করেছে এবং সীমান্তের আমাদের অংশের মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, ভারতের মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমাদের অংশগুলো আমাদের পত্রিকায় এসেছে যে বিএসএফ এইভাবে গুলি করে এত লোককে মেরে ফেলেছে। আবার আমাদের বিজিবি যাদেরকে গুলি করে মেরেছে, এই খবর আমাদের দেশে আসেনি, কিন্তু এগুলো ভারতীয় পত্রপত্রিকায় ব্যাপকভাবে আসছে। ফলে এই সীমান্ত উত্তেজনার বাইরে মূলত আমাদের আসলে ওইরকম মেজর কোনো সমস্যা ছিল না। পুরো মমতা ব্যানার্জির জমানায়, তার আগে জ্যোতি বসুর জমানায়, বিমান বসুর জমানাতে, বা অন্য যারা বামপন্থী সরকার ছিলেন, এমনকি একেবারে সে 1953 থেকে যখন ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন, তখন থেকে আসলে আমাদের সাথে ওইরকম কোনো সমস্যা হয়নি। এমনকি যখন নকশাল আন্দোলন চলছিল চারু মজুমদারের, ঠিক ওই সময়টা তো সীমান্ত বলতে গেলে খোলাই ছিল।
তো সেই দিক থেকে এইবারে প্রথম শুভেন্দু যখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হলেন, এখন থেকে এই এলাকাগুলোতে সীমান্তে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো অনিবার্য হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এবং এই সীমান্ত নিয়ে যদি আমাদের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে যায়, এটা অস্বাভাবিক কিছু না এবং ভারত এরকম কিছু একটা চাচ্ছে। গত ২ বছর ধরে আমরা শুনে আসছি ভারতের পত্রপত্রিকায় ভীষণভাবে ভারত সরকারকে প্রভোগ করা হচ্ছিল যে এখনই বাংলাদেশে সৈন্য পাঠিয়ে বাংলাদেশ দখল করা উচিত। এখনই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা ঠাট্টা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোহাম্মদ ইউনূস বলতো, আর কেউ কেউ বলতো মিয়া ইউনূস। মানে ওই যে একজন পর্ণ তারকা আছেন মিয়া খলিফা, সেই মিয়া খলিফার নামের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা নাম সংযোগ ঘটিয়ে তাকে একজন বাজে মানুষ হিসেবে চিহ্নিত করার মানুষে ভারতীয় পত্রপত্রিকার বা সাংবাদিক যে সকল লোকজন ইউটিউবে আসতো বা তাদের যে সকল মিডিয়াতে তারা কথা বলতো, তারা এই দুটো শব্দ উচ্চারণ করতো, মোহাম্মদ ইউনূস। এখানে মোহাম্মদ শব্দটিকে অপমান করা হতো, আর মিয়া ইউনূস মানে এখানে মিয়া কথা বলে ওই মিয়া খলিফার সঙ্গে মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাঞ্ছিত করার চেষ্টা করে তারা বলতো যে আমরা ওখানে কামান সেট করেছি, আমরা ওখানে দূরপাল্লার বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র করেছি, ওখানে ১ ব্যাটালিয়ন সৈন্য আছে, ওখানে ১ রেজিমেন্ট সৈন্য আছে। এরকম নানা রকম গল্পগুজব শুনে আমরা ভয় ছিলাম যে কোনো সময় সীমান্তে মারামারি লেগে যেতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে সেটা হয়নি। এরপরে যখন তারেক রহমান সাহেব ক্ষমতায় এলেন, আমরা ধরে নিলাম যে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যে বিরোধ গত ২ বছর যাবৎ চলছিল, এই বিরোধ নিষ্পত্তি হবে। শেখ হাসিনার জমানাতে যে একপেশে নীতি ছিল, ভারত কেবলই মাত্র বাংলাদেশকে শোষণ করত, সেটার অবসান হবে এবং একটা নতুন বাংলাদেশের আমরা সন্ধান পাবো। কিন্তু শুভেন্দুর যে ক্ষমতায় আরোহণ, এই ক্ষমতায় আরোহণ এবং তার যে অতীতকালে বিভিন্ন বক্তব্য, বিশেষ করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা, আওয়ামী লীগের লোকদেরকে কলকাতায় আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে বাংলাদেশে গেরিলা আক্রমণ চালানো, আওয়ামী লীগের লোকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা শুভেন্দু ইতিপূর্বে বলেছেন, এখন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি যদি তার 1% সেইগুলো মানে করার চেষ্টা করেন, জাস্ট 1%, তাহলে ১৯৭১ সনের মতো একটা অবস্থা তৈরি হয়ে যাবে। ১৯৭১ সনে এই ভারতের এই অবস্থার কারণে কি হলো, পাকিস্তান আর্মি অনেক আগেই তারা সীমান্ত কিন্তু ছেড়ে দিয়েছিল। ১৯৭১ সালের যে ২৬শে মার্চের পরের থেকেই পুরো সীমান্তের যে নিয়ন্ত্রণ, এটি বাঙালিদের হাতে ছিল, মুক্তিযোদ্ধাদের হাতে ছিল, ভারতের হাতে ছিল। শুধুমাত্র বাংলাদেশের ভিতরে ক্যান্টনমেন্ট কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সেখানে রাজাকার, আলবদর আর শামস তারা সেখানে এই নির্যাতন চালাতো বা ওরকম মুক্তিযোদ্ধাদের সাথে গেরিলা যুদ্ধ করতো। কিন্তু ইন জেনারেল সীমান্তগুলো বলতে গেলে একেবারে নির্বিবাদে ভারতের অধিকারে ছিল। ফলে কী হতো, মুক্তিযোদ্ধারা, মুজিব বাহিনীর সদস্যরা তারা অনায়াসে ভারতে চলে যেত, ট্রেনিং নিয়ে আবার চলে আসতো, আবার বাংলাদেশে অপারেশন চালিয়ে তারা ভারতে চলে যেত। তো এই যে কাজগুলো তারা করেছে, সেই বিশাল যে আমাদের দেশের জন্য বিশাল যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত পাহারা দেওয়ার মতো জনবল, শক্তি, অর্থ, গোলাবারুদ কোনোটাই কিন্তু এখনও পর্যন্ত আমাদের হয়নি। ভারত যে কাজটি করেছে, তাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা কাঁটাতারের বেড়া দিয়েছে, যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা কুমির ছেড়ে দিয়েছে, যেখানে প্রয়োজন সেখানে তারা বিভিন্ন গেরিলা বাহিনীকে, কখনো বাংলাদেশের শান্তি বাহিনী, কখনো কুকিচিন, বিভিন্ন রকম গেরিলা বাহিনী, বিশেষ করে বনাঞ্চলগুলো, যেখানে বনাঞ্চল সুন্দরবন বলেন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এমনকি আমাদের নেত্রকোনা, তারপরে সিলেট, এই সকল এলাকাতে যে পাহাড় ঘেরা বনাঞ্চল রয়েছে এবং সেই বনাঞ্চলের মধ্যে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে তারা মানে অস্ত্রধারী বিভিন্ন গোষ্ঠীকে মদত দিয়ে এমন করে রেখে যে ওখানে আসলে আমাদের সেনাবাহিনীও সেখানে সহজে ঢোকার চেষ্টা করে না বা যায় না সেখানে, আর বিজিবি তো প্রশ্নই আসে না। তো এই যে একটা অবস্থা ভারত তৈরি করে রেখেছে, তার সঙ্গে যদি রাজনীতির অ্যারোগ্যান্সি যেটিকে বলা হয়, সেই অ্যারোগ্যান্সি যুক্ত হয়, তাহলে এই পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ত্রিপুরাতে বিজেপির যে সরকার, তারা এখন আগে যেভাবে মানিক সরকার ছিলেন সেরকম নাই।
নতুন যারা বিজেপির হয়ে ত্রিপুরাতে চালাচ্ছেন সেই আগরতলাতে, সেখানে এই পুরো সীমান্তটি আমাদের জন্য এখন নিরাপদ নয়। শুভেন্দু আসলো এখানে, এরপরে অন্যান্য যে সকল রাজ্য রয়েছে সেই রাজ্যেতেও বিভিন্ন গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলো এখন রীতিমতো বাংলাদেশের এই পারে এসে আক্রমণ চালানোর জন্য রীতিমতো উত্তেজিত হয়ে আছে। এইগুলো একটা। দ্বিতীয় যে সমস্যা, সেই সমস্যাটা হলো ভারত পশ্চিমবঙ্গের প্রায় 50 লাখ, তারা মনে করছে প্রায় 50 লাখ বাঙালি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আছে। আসামেও নাকি এরকম প্রায় 20 লাখ না 30 লাখ বাঙালি আসামে আছে। তারপরে গুজরাট, দিল্লি, বিভিন্ন এলাকাতে সব মিলিয়ে, অর্থাৎ ভারতের বক্তব্য অনুযায়ী প্রায় 1.5 কোটি বাংলাদেশের মানুষ তারা ভারতে অবৈধভাবে বসবাস করছে। অনেকে ওখানে ফ্যামিলি কার্ড করেছে, অনেকে নাগরিকত্ব কার্ড করেছে, পাসপোর্ট আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হলো বাঙালি। এরকম দাবি দিল্লির পক্ষ থেকে করা হচ্ছে। এবং যখনই বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন চলে, তখন তারা ভয় দেখায় যে আমরা এই 1.5 কোটি মানুষকে বাংলাদেশে পুশিং করব, জোর করে পুশিং করব। এবং এর আগে আসামে বেশ কয়েকবার তারা তাণ্ডব চালিয়েছে, ভীষণভাবে তাণ্ডব চালিয়েছে। এবং ওখানকার মুসলিম যারা জনগোষ্ঠী রয়েছে তাদের জীবন এই বিজেপির যারা লোকজন তারা তছনছ করে দিয়েছে। ওটা নিয়ে আমাদের বাংলাদেশের এই পারে, সীমান্তের এপারে বেশ উত্তেজনা দেখা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারত সেটা পাঠায়নি, বা কিন্তু ওটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য তারা রেখে দিয়েছে। তো এখন আবার এই নতুন তারেক রহমান সাহেবের জমানাতে যখন কথা ছিল বর্তমান সরকারের সাথে একটা ভালো সম্পর্ক হবে, অতীতের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য উভয় সরকার প্রাণান্ত চেষ্টা করবে, কিন্তু সেটা না করে বরং আরও নিত্য নতুন এই যে সীমান্তের সমস্যা, পুশিং সমস্যা, ভারতীয় নাগরিকদেরকে বাঙালি বলে বাংলাদেশের মধ্যে ঢুকানোর জন্য যে চেষ্টা, এই জিনিসগুলো ভারত যে আবার শুরু করেছে, তা বহন করার ক্ষমতা আমাদের এই রাষ্ট্রের নেই, আমাদের নাগরিকদের নেই, আমাদের সেনাবাহিনীর নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে ভারতের এই আগ্রাসন থেকে আমরা আসলে কিভাবে মুক্তি পাব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।